তারেক রহমান উনি এই কথাটা বলেছে। মানে উনি বলেছে শহর পরিচ্ছন্ন রাখা শুধু সরকার নয়, নাগরিকেরও দায়িত্ব। আচ্ছা, আমি এইটাকে যদি রেসপন্ড করি, শহরকে পরিচ্ছন্ন রাখা দায়িত্ব, কিন্তু এই শহরে কোরবানির সময় চাঁদাবাজিটা তো করছে ভাই আপনার দলের লোকজন, প্রধানমন্ত্রী। এই আহ, রাস্তাঘাটে চামড়া জোর কইরা উড়াইছে, তাও তো ছাত্র দল, যুব দল, বিএনপি এ ধরনের লোকজনরা। কে কোথায় কোরবানি দিবে এই জায়গাটা পর্যন্ত কয়েক ঘন্টার জন্য ভাড়া নিছে ছাত্র দল, যুব দল, বিএনপি। এখন এই পরিচ্ছন্নতার সঙ্গীত আপনি গাইতেছেন কেন? আপনি বিএনপির লোকজনদেরকে বলেন না কেন যে আপনারা যেহেতু চাঁদাবাজিও করছেন, সরকারের রাস্তাঘাট আলাদা আলাদা করে ভাড়াও দিচ্ছেন কোরবানি দেওয়ার জন্য, আপনারা এগুলো পরিষ্কার করেন না কেন? তারেক রহমান, এই কাজটা আগে করা উচিত ছিল না? জিয়া ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, আমি আপনার কথায় আমি একমত। সেটা হচ্ছে যে এগুলি তো ধরেন সাধারণ মানুষের জন্য যে কথা, সাধারণ মানুষের যে দায়িত্ব, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে। আমি আমার যদি চারিদিকে থাকে, আমি আমার যারা প্রতিবেশী ছিল, আমি তাদেরকে দেখেছি, তাদের দায়িত্ব তারা খুব ভালোভাবে পালন করেছে। আমি দেখেছি আমাদের রাস্তায় কোরবানিটা করার জায়গা নাই, এটা ঠিক। আমাদের মতো শহরের বিভিন্ন জায়গায় এইরকম কোনো স্পেসিফিক জায়গা নেই। আর বাংলাদেশে যখন এরকম লাখ লাখ কোরবানি হয়, তখন তো প্রত্যেকটা কমিউনিটিতে, প্রত্যেকটা মানে এলাকায় কিন্তু তাদের নিজস্ব শৃঙ্খলা তারা বজায় রেখে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। কিন্তু কিছু জায়গা আছে যেগুলি কিন্তু আর মানুষের ব্যক্তিগত আওতায় থাকে না, সেগুলি হলো সিটি কর্পোরেশনের আওতায়। যেমন রাস্তা, তারপরে যেমন এটা বাজারের রাস্তা, বা ধরেন আপনি যেটা মার্কেট ছিল আমাদের, মানে যে গরুর যেখানে বিক্রি হয়েছে তার আশেপাশে ওই বাঁশগুলি কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু তার পাশে যে বর্জ্য সেটা কিন্তু রয়ে গেছে। এগুলি কিন্তু সেই 3-4 দিনের জমে থাকা বর্জ্য। প্রশ্নটা হচ্ছে যে এই কাজগুলি করার জন্য যে কোনো একটা সুসংগঠিত একটা নাগরিক বা কি বলে আপনার একটা যদি সিটি কর্পোরেশনের যদি কর্তা ব্যক্তিরা, বিশেষ করে প্রশাসক তো অবশ্যই, প্রশাসকের তত্ত্বাবধানে তাদের ভিতরে যদি সেই তাগাদা থাকতো, দায়িত্ববোধ থাকতো, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীকে কাউকে সাসপেন্ড করতে হয় না, এবং প্রধানমন্ত্রীকে এই কথাও বলতে হয় না যে নাগরিকেরও দায়িত্ব এটা পালন করা। আর চাঁদাবাজির যে কথাটা বললেন আপনি, এটা তো আমাদের একটা বিরাট একটা সামাজিক ব্যাধি। আমি আমার একজন কলিগ, উনি বিএনপি রাজনীতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। উনি একজন এমপির, খালেদা জিয়ার সময় 2018 সালে একজন এমপির উনি ক্যাম্পেইন করছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই চাঁদাবাজির অ্যাকচুয়ালি, বলে তার স্পষ্ট উত্তর যে বিএনপির যারা মাঠ পর্যায়ের যারা কর্মী বা ছোটখাটো নেতা, তাদের তো কোনো অ্যাকচুয়ালি নিজস্ব কোনো পেশা নাই। তাদের যারা বেকার, তারাই কিন্তু এই রাজনীতিটা করে। সুতরাং যারা বেকার, তার তো ভাই একটা সংসার আছে। সে যদি 25+ হয়, আমি ধরে নিই বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী, সে যদি একটা ফ্যামিলি হেড হয়ে থাকে, তার ফ্যামিলির তো একটা খরচ আছে। তো এই খরচটা সে কোত্থেকে যোগাবে? বিএনপি এমন একটা রাজনৈতিক দল যারা এই ধরনের কোনো চিন্তাও করে না। এবং এই ব্যাপারে আমি 2024 সালের সেপ্টেম্বর মাসে আমি আপনার একটা সাজেস্টিভ একটা আমি একটা প্রস্তাব দিয়েছিলাম বিএনপিকে, যে বিএনপিকে যদি তার সত্যিকার অর্থে যদি একটা রাজনৈতিক সংগঠন, যেটা নাকি আগামী ভবিষ্যতের নেতা তৈরি করার জন্য যদি তারা একটা ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে তাদের কি করতে হবে। তো আমি দেখলাম যে ওই সমস্ত বিষয়গুলি মানুষ আসলে খুব একটা কানে নেয় না, কারণ এগুলির মান মান মানে বজায় রেখে এগিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার। সুতরাং এই চাঁদাবাজির যে ব্যাপারটা, এটার সমাধান একেবারে সর্বোচ্চ পর্যায়ে খুব কঠিন না হলে, কঠিন মানে কিন্তু কঠিন মানে শুধু সাসপেনশন না, সাসপেনশন ইজ জাস্ট অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। তার বিরুদ্ধে আইনগত বিচারিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেটা হলেই একমাত্র বাংলাদেশে চাঁদাবাজির। সেকেন্ড হচ্ছে এই যে চাঁদাবাজির যে এটার একটা
যদি চাঁদাবাজি কেউ করে থাকে, সে একটা সার্ভিস দেওয়ার কথা। আমি সে ফর এক্সাম্পল, আমি একটা জায়গায় গাড়ি পার্কিং করব, আমি গাড়িটা পার্ক করার জন্য আমি তাকে একটা সার্ভিস ফি দেই। সো এটা একটা, আমি এই ফির পরিবর্তে কি পাই? আমি গাড়ির নিরাপত্তা পাই, এবং গাড়িটা আমার নিরাপদে সেখানে পার্ক করা থাকে, এবং সেখানে আমি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো টিকিট খাবো না। এটাই আমার তার সার্ভিস ফি আমি তাকে দিই। এটাকে আপনি যে কেউ এটাকে চাঁদাবাজি বলতে পারে। আমি একজন গাড়ির ব্যবহারকারী হিসেবে আমি যখন দেখি যে আমার নিজের ড্রাইভার নামে একটা সেলফ ড্রিভেন গাড়ি, বাংলাদেশের গাড়ি আপনি যেখানেই পার্ক করেন সেখান থেকে আপনার পার্টস চুরি হয়ে যাবে, হয় আপনার আয়না চুরি হয়ে যাবে, নাহলে আপনার ফিটিংস চুরি হয়ে যাবে। সুতরাং এই গাড়ির নিরাপত্তা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেই জন্য আমি কি করি, আমি একটা ফি দিয়ে আমি একজন নিরাপত্তা রক্ষীকে বলি যে আপনি দায়িত্বে রাখবেন, আমার গাড়িটা দেখবেন। তো এই গাড়ি এটা একটা সার্ভিস, এই সার্ভিসের বিনিময়ে আমি তাকে দিচ্ছি। আমি এটা, আমার প্রশ্নটা হচ্ছে যে চাঁদাবাজি করুক না কেন, এটা যদি নিয়ম সিদ্ধ করা হয় এবং এটা যদি রাষ্ট্রের কাছে, এই চাঁদার টাকাটা যদি রাষ্ট্রের কাছে পৌঁছায় এবং রাষ্ট্র এই চাঁদার বিনিময়ে এবং সার্ভিসের বিনিময়ে সেই ব্যক্তি যিনি নাকি সার্ভিসটা প্রোভাইড করছেন তাকে একটা তার আয়ের পথ যদি তিনি তৈরি করতে পারেন, আমি মনে করি এই চাঁদাবাজিকে মানে বন্ধ করে এরকম একটা সুযোগ করে দিয়ে একজন মানুষের আয় রোজগারের পথ, তখন এটাকে একটা নিয়ম সিদ্ধ আয় হতে পারে। কিন্তু আপনি কোনো সার্ভিস দিবেন না জাস্ট বিকজ আপনি এই রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন বা গরু নিয়ে যাচ্ছেন, এই জন্য আপনি তার কাছ থেকে গরুর প্রতি হিসাব করে আপনি টাকা নেবেন। এটা তো রীতিমতো অন্যায় এবং এটা একটা অবৈধ আয়। তো এই অবৈধ আয়কে যদি আপনি বৈধ করতে চান, সরকার যদি চায় যে সে এই আয়টাকে কিভাবে, এটা একটা সামাজিক ব্যাধি, কিন্তু এই ব্যাধি দূর করার প্রত্যেকটা রোগেরই কিন্তু ওষুধ আছে। আপনি যদি ওষুধ বের করতে চান তাহলে আপনি বসে আপনি ভেবে চিন্তে দেখেন। এটা শুধু বিএনপির সমস্যা না, এটা প্রত্যেকটা রাজনৈতিক দল। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো, বেকার যারা আছে, যাদের কোনো আয় রোজগার নাই কিন্তু সংসার আছে, একটা দায়িত্ব আছে, তাদেরকে পরিবার পরিজন তাদেরকে পালতে হয়, তাদের কিন্তু এটা একটা বিরাট চাপ। তারা যে কোনো উপায়ে তাদের কিন্তু মুখের আহার জোগাড় করতে হয়, তাদের রিজিক জোগাড় করতে হয়। এখন রিজিকটাকে আপনি হালাল করার জন্য আপনি যে সিস্টেম আপনি করবেন, রাষ্ট্রের সিস্টেম, যখনই আপনি এটা সিস্টেমের মধ্যে আনবেন তখনই এটা আপনার হালাল হয়ে যাবে। কিন্তু এটা যদি না করেন আপনি, তখন কিন্তু এটার আর কোনো হিসাব থাকে না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি হিসাব করে দেখছি একদিন যে একটা সরকারের একটা অফিসে, আমি এর মাঝখানে দুর্নীতি নিয়ে আমি একটু টুকটাক পার্সোনাল গবেষণা করি, তো গবেষণা করে দেখলাম যে সরকারের একটা অফিসে, সেটা হচ্ছে আপনার জমির জন্য যে আমরা যে নামজারি করি, এই নামজারির জন্য সরকারের কিন্তু যেটা ফি হলো সর্বোচ্চ সম্ভবত 1100 টাকার আশেপাশে। কিন্তু এই ফিটা অনেকেই, তারা এই প্রথম কথা হলো নিয়মটা জানেন না, এবং এটা নিয়ম জানলেও নিজে গিয়ে নিজের কষ্ট করে তার জমির এই কাজটা করতে চান না, বিধায় তারা একটা এক্সট্রা মানি অ্যাড করেন। আমি হিসাব করে দিচ্ছি, এই এক্সট্রা মানি যদি আপনি হিসাব করেন, তাহলে শুধুমাত্র এই নামজারি খাতে প্রতিদিনের বাংলাদেশের চাঁদা হলো 12 কোটি টাকা। আমি শুধু একটা কথা বললাম, আপনি এরকম হাজারো সরকারি কাজ আছে যেটার জন্য আপনার এইরকম একটা পয়সা আপনাকে দিতে হয়। আপনি হিসাব করেন, এগুলিকে যদি আপনি একত্র করেন, দিস ইজ ইয়োর অ্যাকচুয়ালি ইললিগাল রেভিনিউ হুইচ ইজ গোয়িং, মানে যেটা কারো না কারো পকেটে যাচ্ছে এবং এটার ভাগ বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং এই ভাগগুলি কিন্তু এটারই কিন্তু হলো, বাকি সবার হলো এটা। তারা কিন্তু কি করছে, এটা কিন্তু তারা এমন না যে তাদের আনএমপ্লয়েড। আমি কিন্তু বলছি যে চাঁদাবাজিতে যাচ্ছে কার কাছে, আনএমপ্লয়েড লোকটা করছে, কিন্তু এরা কিন্তু হলো এমপ্লয়েড লোক, এরা সরকারি চাকরি করছে এবং সরকারি চাকরিতে এটা তাদের উপরি আয়। আপনি এই টাকাটাকে যদি আমি বলি এটাকে যদি আপনি ক্যাশ করতে পারেন বা এটাকে যদি হার্নেস বা একত্র করা যায়, তাহলে কিন্তু আপনি বহু লোকের আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।